লাগে আজকে যাদের পরিশ্রমে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সভা সুন্দর সামনে তা ঘোরা যাবে না। আমি সবাইকে একসাথে নাম না নিয়ে একসাথে সবাইকে আমি আমার কর্মীর পক্ষ থেকে 3 নম্বরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন সংক্ষিপ্ত আকারে সবাই নেতা বক্তব্য শুনবে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রুবেল ভাই, রুবেল ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক সকলের প্রিয় মোহাম্মদ ফারুককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। আমরা ছাত্রী কেন বুঝছিল আজকে এখানে আমরা কেন এসেছি, আমার সামনে কমলপুরের প্রার্থী, আমার ঘরের প্রার্থী, আমরা এখানে দাঁড়িয়ে আছি কি হচ্ছে কমলপুর, কমলপুরের একজন প্রার্থী। আমরা ভোট দিলে কি হবে, মুক্তি হবে জীবনে কমলপুরের বিষয়ে। কমলপুরে আমরা চেয়ারম্যানই পাচ্ছি না, এখন পাচ্ছি কি এমপি এবং মুক্তি। তাই আমরা কিছু বলবো না, আমাদের ঘরের লোক, কমলপুরের লোক। এই কারণে আমি মনে করি এই কমলপুর পঞ্চমুলি সমস্ত মা-বোনেরা, আমি উপসভাপতির পদে আপনারা এখানে এসেছেন, আলম সাহেবকে ভালোবেসে মাগো তোমার একটি ভোটে আলম সাহেব দাঁড়িয়ে দিতে, আলম সাহেব এমপি হবে, মন্ত্রী হবে, কমলপুরের আশা পূরণ হবে। এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। রুবেল আর এই যে ভিডিও করার বিষয় দাম আসলে বক্তব্য দেওয়ার সবাই বিশেষ করে পৌর নেতা রুবেল, তারপর প্রত্যেক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইস্যু সবাই যে কথা বিষয়ে সবাই বক্তব্য রাখার কথা। যেহেতু আমরা নেতার বক্তব্য শুনবো, সময় সংক্ষিপ্ত আরো একটা বক্তব্য দিলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজনকে না দিলে না, শুধু 1 মিনিটের জন্য ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সকলের প্রিয় কাউসার আহমেদকে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদকে বক্তব্য রাখার সামনে রেখে আজকের এই উত্থান বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরব নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতি আগামী দিনের কর্মকর্তা, আমাদের অভিভাবক, স্বেচ্ছাসেবক দল সকল সংগঠনের অভিভাবক, প্রিয় নেতা জননেতা জনাব শরীফুর রহমান ভাই। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আজকে এই প্রোগ্রামটা আমরা 2 দিন পিছিয়েছি, সময় কারণে আমরা করতে পারি নাই। হয়েছে এই কারণে তাদের আবহাওয়া আক্ষেপ ছিল, আপনি কথা আসবেন। প্রিয় নেতা, আমি বলতে চাই, আন্দোলন সংগ্রামে পালিয়েছিলাম, এই মামলায় আমাদেরকে ফের করেছে। আমি বলতে চাই, আপনি পুরস্কার ঘোষণা করেছেন, আমি একটা কর্মী হিসাবে আপনার একজন কান্তা হিসাবে বলতে চাই, আপনার পুরস্কার আসার জন্য আমি যাবো, এই আশা ব্যক্ত করে আমি সংগ্রামী নেতা কারণিক নেতা জনাব উমর মোহাম্মদ উপমুল্লাহকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 3 নম্বর বিএনপি সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন উপলক্ষে আজকের এই উত্থান বৈঠক উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগঠন সভাপতি, ভৈরব মেজরের মাঠে মানুষের নেতা আমার বড় ভাই সুরেন্দ্র ভাই উপস্থিত আছেন, ভৈরব উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার 3 নম্বরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক মহাসদল, যুবদল, তাঁতিদল সংগঠন যারা আজকে এই পরিশ্রমে এই প্রোগ্রামটা অংশগ্রহণ করছে। এরপরে ধন্যবাদ জানাই আমার এই পঞ্চমটির আমার মহিলা দলের যে রঞ্জিতা ম্যাডাম, আরো হাসিমা, তারপরে
ধন্যবাদ আমার গাড়ি ধন্যবাদ গাড়ি শেষের গাড়ি আজকে যেভাবে আপনারা এই আহ্বান আজকে বলে যেভাবে আপনারা এই অনুমতি দিচ্ছেন আমি আশা করবো 12 ফেব্রুয়ারি সকাল সকাল আপনারা এইভাবে গাড়ি শেষ মাঠে ভোটে আহ্বানকে যথাযথ করবেন। আহ্বান দীর্ঘ 35 বছর যাবৎ ওনার সংগ্রাম নেতা এই রাজনীতি বাড়ি আছে, কিন্তু আমার নেতাকে আমরা কোন সময় এমপি বানাতে পারছি না। একবার আমার এই নেতাকে আপনারা ভোট দিয়ে এমপি বানিয়ে দেখান, দেশের জন্য দেশের জন্য নেতা কি করে। আর আমি বক্তব্য দীর্ঘ করবো না, হ্যাঁ আমি দীর্ঘ করবো না। আমার একটা দাবি আমার নেতার কাছে, আমার নেতা প্রত্যেকটা প্রোগ্রামে ইউনিয়ন পৌরসভায় যে নির্বাচনী ইশতেহার প্রথম যে বক্তব্য বলল আজকে একটা ব্যবসায়িক বন্ধুমুখী আজকে বন্ধুমুখী একটা কলমকে হয়ে গেছে মাদক আর চিন্তায় রাখা নিয়ে আমি আহ্বান করবো বিগত 5 তারিখের পরে আমরা যেহেতু আমরা কর্মসূচিটা রেল স্টেশনের কাছাকাছি রেল স্টেশনে অনেক কমিত কাজ হয়, আমরা মৌলানা মাদকের অনেক আকস্টা ফ্যামিলি মাদক সাথে জড়িত। আমরা অনেকটাই 5 তারিখের পরে তাদের নির্মূল করেছিলাম, কিন্তু প্রশাসন আমাদের বিভিন্ন ভাবে মামলা বই থেকে আমাদের আন্দোলন থামিয়ে দিচ্ছে। আমি বলতে চাই আমার নেতাকে আমরা আমাদের জড়িত হয়ে আমার নেতা 12 তারিখের পরে আমরা 3 নম্বর বিশেষ পঞ্চমী 3 নম্বর ঘোরান্দা যারা মাদক হয়ে আছে হাতে ধরা 10 থেকে 20টা ফ্যামিলি আমরা সামাজিকভাবে তাদের বলবো বাবারে বললে তাদের ছেড়ে না দুর্বল না হয় আমার নেতা সহায়তা দিব। আমার আমি এই মাদক দিকে পঞ্চমীটাতে মাটি ঘুষে করে সহায়তা চাইছি। রুই ভাই, আরিফ ভাই, মুজিবুর ভাই, সাইম ভাই তাদের সাথে আলোচনা করছি। আরিফ ভাই আমাকে একবার বলছে তোমার কন্ট্রিবিউশন মাদকের কি অবস্থা কি আসলে আমি ভাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমার একটাই দাবি আমার নেতা যুবক হয় প্রশাসনিক সাপোর্ট আমাদের 3 জন থেকে মাদক মুক্ত হয়, এটা আমি আশা করবো নেতা আমরা সর্বোচ্চ সহযোগিতা করবেন। ভালো তারিখ আমাদের নেতাকে আপনারা কিভাবে আছেন গিয়ে সকাল সকাল ফুটে যত করে বলে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এখানে যারা ভিডিও করেন এদিকে কেউ বিরুদ্ধে যাবেন না, নেতা এদিকে যাবে, লাইনটা ক্লিয়ার করে এদিকে আসেন সামনেতে আসেন, এখানে সামনেতে চলে আসেন। এখানে আমাদের মিডিয়ার জুনাইদ আর রুবেল সাংবাদিক রুবেল, এর বাইরে মোসা আর কেউ যেন না যায়। ধন্যবাদ। এখন বক্তব্য প্রিয় নেতার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এখানে অনেক আমাদের হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এসেছে, ওনাদের একটা দাবি আছে যে ওনাদের একটা মন্দিরের ব্যবস্থা করার জন্য আপনি এটা মাথায় রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈরাগপুর অঞ্চলের গরিব মানুষের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির 2 সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ধানের শীষের প্রতীক জনাব শরীফুল আলম।
আমার মা বোনরা ঘর থেকে বের হয়ে এবার যে যুদ্ধ শুরু করেছেন, ভোট যুদ্ধ, যে ভোট আমরা 14 সালে 18 সালে দিতে পারি না, দিতে পারছি? আমার মা বোনের এবার যেভাবে ঘর থেকে বের হয়ে আসছে, আমি একজন সন্তান হিসেবে, আমি একজন বোনের ভাই হিসেবে আমি সত্যি গর্বিত। মা বোনেরা তার স্বামী সে তার সংসারকে কাটিয়ে রেখেছে, পুলিশের ভয় করে সন্তানদের অত্যাচার উপেক্ষা করে এই সন্তানগুলিকে ধরে সন্তানগুলোকে বুকে ডাক দিয়ে রেখেছে। প্রত্যেকটা মা বোনকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে সেই মা বোনরা যদি আমাদের পাশে না থাকতো, আজকে আমার পরিবার যদি আমার পাশে না থাকতো, আমি রাজনীতি করতে পারতাম না, আমি এই অবস্থায় আসতে পারতাম না। প্রত্যেকটা মা বোনকে আমরা করোনা দিয়ে ধন্যবাদ জানাই তাদের এই অপ্রীতি ভালোবাসা এবং সমর্পণের জন্য। আজকে এই যে আপনি ভালোবাসার সমর্থন আপনারা দিয়ে গেছেন, আপনার সন্তানকে আজকে শরীফুল্লাহ নামক এই গাছ থেকে আপনারা তুলে ধরেছেন, আপনারা এই শরীফুল্লাহকে রোপণ করেছেন, আপনারা এই শরীফুল্লাহকে সার দিয়েছেন, বীজ দিয়েছেন, নিরানি দিয়েছেন, সেবা দিয়েছেন। আজকে আজকে সে একটা পরিণত বয়সে আজকে আপনাকে একটা ফল দেওয়া, একটা রিটার্ন দেওয়ার একটা সময় আসছে। প্রত্যেকটা মা বোনের কাছে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, প্রত্যেকটা বোনের ভাই, প্রত্যেকটা মায়ের সন্তান। আপনাদের কাছে এই জন্য এসেছি, আমি একজন রাজনীতি করি, আমি যে দলটা করি এই দলের সর্বোচ্চ নেতৃত্ব ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার জন্য দোয়া চাই যাতে আল্লাহ আমাকে জান্নাতবাসী করে। আজকে সেই নেত্রী আমি সন্তানের ওয়াদা করতে, আজকে নেতা বিএনপি ভাগ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে আজকে ছোট ভাইয়ের ওয়াদা করছে। আপনার সন্তানকে অনেক বড় করেছে, আপনার সন্তান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, আজকে জাতীয় পর্যায়ের নেতা, আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি। আমার দল আমাকে বিশ্বাস করে আস্থা রেখে আমি তারেক রহমান সাহেবের সামনে বলেছি, আমি বেগম খালেদা জিয়া পরিবারের একজন বিশ্বস্ত কামলা, বিশ্বস্ত করে আমি বলেছি না আমার নেতা, আমি মনে করি আমি সেই কামলা। আজকে আমি আপনাদের জন্য সেই কামলাটা দিতে চাই, আমি আপনি ঘরে মানুষের জন্য কামলাটা দিতে চাই। আমি চাই আমি আপনাদের শাসক বা আমি আপনাদের নেতা, আমি আপনাদের খাদের হতে চাই, আপনাদের সেবক হতে চাই। যদি আপনার একটা সুযোগ আপনার আমি কেন এই কথাগুলো বললাম, এই যে তারেক রহমান সাহেব আজকে আমাদের ছোট ভাইয়ের মাধ্যমে
যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আমি যদি নির্বাচিত না করি, আমি কি পারবো সেভাবে তার কাজ আনতে? আমি বলবো, তাহলে আপনারা যারা আজকে মায়েরা বোনেরা আছেন, আমি আপনাদের কাছে যদি কোনো দেয়া দেবে কোনো অবাধ্য হয়ে থাকি, কোনো ভোটের স্বার্থের পরিকল্পিত কোনো কাজ করে থাকি, অবশ্যই আমি আপনাদের কাছে ভোট প্রাপ্য না, অবশ্যই আপনাদের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার আমার নাই। কিন্তু যদি আমি সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে থেকে থাকি, যদি আপনাদের এই বন্যা খরা ঝড় বৃষ্টি অসুস্থ মা তার চিকিৎসা পায় না, অসুস্থ সন্তান হাসপাতালে বেড়ে অসুস্থ, আজকে যারা বন্যা দায়ী তারা বন্যাকে বিয়ে দিতে পারে না, মুসলিম মাদ্রাসা মন্দির গির্জা প্রতিটা মানুষের পাশে আমি দাঁড়াচ্ছি, প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে তারা আপনাদের কাছে আমি এসেছি। আপনারা যদি মনে করেন এই একটা রাজনৈতিক কর্মীকে আপনারা বাঁচিয়ে রাখবেন, যেই নিজের হাতে গাছটা রোপণ করেছেন, আজকে ফসল দেওয়ার সময় এসেছে, আজকে ফল খাওয়ার সময় এসেছে, যদি মনে করেন আপনার কাছ থেকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আগামী নির্বাচনে আমাদের একটা কঠিন পরীক্ষার্থী। তাই প্রত্যেকটা মা বোনের কাছে আমার অনুরোধ, এই ভোটটা আপনি কাউকে না কাউকে দিবেন, কাউকে না কাউকে একটা ভোট দিবেন, এই ভোট দিতে তো আপনার কোনো কষ্ট হবে না। আপনি আমাকে দিবেন না, অন্য একজনকে দিলেন, আপনি যাকে মনে করেন যদি তাকিয়ে দিবেন। কিন্তু আমি আমার অবস্থান থেকে বলতে পারি, আপনাদের যে কষ্ট, আপনাদের দুঃখ, আপনাদের যে সমস্যা, দীর্ঘ 34 বছর যাব আমি জীবন বিসর্জন দিয়ে আমার পরিবার সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আমি শুধু চেষ্টা করছি মানুষের কাছে আপনাদের হৃদয়ে যাওয়া, আপনাদের অন্তরে আমার একটু জায়গা করা, আমি মানুষের ভালোবাসা খুঁজে নিয়েছিলাম। আমি সপ্তাহে ফেলে যাওয়া, আমি 34 বছর স্বপ্ন করেছি প্রত্যেকটা কর্নারে গ্রামে পাঠাচ্ছে, গ্রামে হাটে বাজারে পথে পার করে কোথায় কার কি সমস্যা আছে আমি এগুলো চিন্তা করি। আমি প্রতিনিয়ত বক্তৃতার মতো আমার গল্প বলে যাই, আমি এই করবো সেই করবো, সব কিছুর মালিক আল্লাহ, আমি জানি আমি করতে পারবো। কিন্তু আমার যে একটা প্ল্যান আছে, আমার একটা কার্যক্রম আছে, যদি বাংলাদেশে এসেছে 25শে ডিসেম্বর সেই সংগঠন আমি ঐতিহাসিক সংগঠন আমি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমিও বলে পাশে ঘুরে বসে বলতে চাই আমারও একটা পরিকল্পনা আছে ছোট্ট পরিসরে, যদি আল্লাহ আমাকে সেটা লুট দেয় আপনাদের মাধ্যমে আমি আমার ঘুরে ঘুরে মানুষের জন্য আমি সেই কাজ করতে পারি। যদি আল্লাহ আমাকে করুণা করে আমার কখনো নাচতে হবে না, কিন্তু এই স্বপ্ন কিন্তু মরে যাবে না, এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। আমার তরুণ প্রজন্মের সন্তান রেখে আছে, পরিকল্পনার মাধ্যমে যদি এই স্বপ্ন বাস্তবায়ন না হয় তাহলে তাকে এই স্বপ্নকে বলে বেড়াতে হবে। আজকে তাই আমরা এই স্বপ্নকে এই স্বপ্নকে আজকে আমরা পরিকল্পনার মধ্যে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। তাই আপনাদের আমার সহযোগিতা করব। মা বোনেরা, আজকে আপনাদের সরকার আপনাদের ভাই যদি মনে করেন তার প্রত্যেকটা মা বোন আপনাদের সকলের কাছে নিবেদন, যেমন আপনারা একটা একটি করে ভোট দিবেন, প্রত্যেকটা মানুষের কাছে যারা এখানে আসে না তাদের কাছে বলবেন আর আমার ভাই আমার সন্তান একটি বার এই সন্তানকে আমরা পরীক্ষা করে দিই। আমি আপনাদেরকে বলি যদি একজন ভিখারিও আপনার দাঁড়ে আছে, আপনার ঘরে আছে, একদিন দুদিন আপনি ভিক্ষা দিলেন, তৃতীয় দিন আপনার মনে একটু কি কষ্ট হবে না, এই লোকটা বারবার আপনার কাছে আসতেছে। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আমি সেই শহীদ আপনাদের কাছে 5 বার আমি আমার দল মিশন দিয়েছি, একটি বার আমি একটা সুযোগ চাই, যে সুযোগটা আমি কাজ করে দেখাতে পারি, একজন একটি ইচ্ছা করলে জনগণের জন্য কত কিছু করতে পারি। আর আমি আমার এই রাজনীতি থেকে আমি কিছু দিতে আসি না, আমি দিতে আসছি। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আমি আপনাদের কাছে একটা সুযোগ থাকতে আমার বলুন না। তাই প্রত্যেকে আমি মনে করি আপনারা যদি আমার কাছে থাকেন ইনশাআল্লাহ 12 তারিখ বিজয়ের পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সারাটা জীবন আমি আপনাদের ঋণ শোধ করতে চাই গরিবের মানুষের। আপনারা আমাকে আমার শারীরিকভাবে যখন আমি চলে গিয়েছি, যখন আমি মামলাকে রাস্তায় রাস্তায় ঘুরেছি, যখন আমি কোর্টে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, প্রতিদিন হাজিরা দিয়েছি, আমার 80টার উপরে মামলা ছিল। আমি প্রচন্ড শীতের মধ্যে আমাকে রিমান্ডে নিয়ে হোসেনপুরের ফোরের মধ্যে আমাকে শুয়ে রাখা হয়েছে, আমাকে একটি কম্বল দেওয়া হয় না, আমাকে একটি আমার ওষুধ দেওয়া হয়, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমি বারবার বলেছি আমাকে একটু ওষুধ দেন, আমাকে একটু থাকার রাস্তা করে দেন, কিন্তু সেই ব্যবস্থা আমি পাইনি। আমি কখনো আপনাদের কাছে বলে নাই, কারণ আমি চাই না আমার মা বোনরা কষ্ট হোক, আমার মা বোনরা মনোবলটা নষ্ট হোক। আমি আপনাদের সন্তান যদি বিপদে থাকে মা শুনলে বিচলিত হয়, সন্তান যদি বিপদে থাকে ভাই বোনরা সুস্থ ভালো থাকতে পারে না, আমি কখনো আপনাদের সেই কথা বলি না। প্রিয় মা বোনেরা, আজকে আপনাদের সামনে আসছি এই পরীক্ষার দিনে কঠিন দিনে আমি আপনাদের সহযোগিতা চাই। প্রিয় মা বোনেরা, আজকে আমি আপনাদের কাছে বিএনপির পক্ষ থেকে আসছি। এই যে বিএনপির পক্ষ থেকে আমি ভোটের জন্য আসলাম, আপনারা সকলে আমাকে বলেছেন আগামী বছরে ভোট দিবেন ইনশাআল্লাহ, তাই তো? যদি ভোট দেন তাহলে বিএনপি আপনাদের জন্য কি করবে এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের কথাগুলো আমি অল্প সময়ে কম সংখ্যক বৃহৎ জনগোষ্ঠীর সাথে প্রশ্ন থাকলে আপনারা করবেন, কারণ ব্যক্তিগত সমস্যাগুলো আমরা যদি আলাদাভাবে শুনি ভালো হবে, আমরা শুনতে চাই না।
তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এই যে বিএনপি আপনারা ভোট দিবেন, আমরা কি করবো? তারেক রহমান সাহেব চিন্তা করেছেন আগামী নির্বাচনে যদি আমাদের এই বিএনপি নির্বাচিত হয়, আমরা প্রত্যেকটা পরিবার, বিশেষ করে আমার মা বোন যারা আছে, আমার স্ত্রী অন্যান্য সংসার থেকে আমার পরিবারের কথা, আমার বোন অন্যান্য সংসারে আর্থিক কথা, সে নারী সেই সংসারটাকে আগলে রাখে। আমার মা, আমার মায়েরা যারা এখানে উপস্থিত, তারা অন্যান্য সংসারের কথা। প্রত্যেকটা নারীকে যদি আমরা একটু স্বাবলম্বী করতে পারি, অর্থনৈতিকভাবে মজবুত করতে পারি, তাহলে আমার পরিবারটা ভালো থাকবে। আমার পরিবারের দুটি সন্তান, আমার একটি ছেলে একটি মেয়ে, আমার স্ত্রী আমার বাড়িতে এসে আমার সংসারকে আগলে রাখে। এই পরিবারটাকে যদি একটু সুখ দিতে পারি, আমার পরিবারের মতো অনেক পরিবার আছে, আমরা যদি এই পরিবারগুলোকে সুখ দিতে পারি, আমার স্ত্রী যদি একটু ভালো থাকতে পারে, আমার সন্তান আমার সন্তানগুলো মানুষ হলে তারা দুনিয়ার মধ্যে থাকবে, আমার পরিবারটা ভালো থাকবে, আমার দেশ আমার সমাজ উন্নত হবে। প্রত্যেকটা পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। আজকে যদি এই ভৈরবে বৃহত্তর একটা ইউনিভার্সিটি করি, একটা কলেজ করি, বৃহত্তর জনগোষ্ঠীর উপকার হবে, এটা তো হবে, এই উন্নয়নগুলো আমরা করবো। কিন্তু আজকে গ্রামের পরিবারগুলোকে আমরা একটু স্বাবলম্বী করতে পারি। এই গোড়াকান্দা, এই পঞ্চমুখীর, এই পুকুর পাড়ের এই মানুষগুলোকে অত্যন্ত দিন আর দিন হয়ে দারিদ্র সীমার মধ্যে থাকে। কি ভালো পরিবার আছে, ভালো করে খেতে পারে না, সন্তানগুলোকে ভালোভাবে লেখাপড়া করতে পারে, ভালো একটা পোশাক করতে পারে। আমরা এই মানুষগুলো আজকে যুগের পর্যন্ত স্বাধীনতা হওয়ার পর থেকে বাজেট হচ্ছে, প্রত্যেকটা বাজেটে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, কিন্তু প্রান্তিক মানুষগুলোর জন্য, গরিব মানুষগুলোর জন্য আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত? আজ পর্যন্ত আমরা সেভাবে দেখি। তাই আজকে তারেক রহমান সাহেব চিন্তা করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি বিজয় হয়, আমরা প্রত্যেকটা মা বোনকে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডে আপনাদের সমাজ ছবি থাকবে, প্রত্যেকটা কার্ডের মধ্যে আমাদের সেই ফ্যামিলি কার্ড আপনাদের ছবি থাকবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতিটা পরিবারকে প্রতি মাসে আমরা 2,500 থেকে 3,000 টাকা সরকার থেকে সহায়তা করবো, যাতে আমার মা বোনেরা আপনারা এই টাকা দিয়ে আপনার টাকার সাথে আপনার পরিবারকে একটু স্বাবলম্বী করতে পারেন। আমি বলছি না এই টাকা দিয়ে আপনার পরিবারের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রটা আপনাকে স্বীকৃতি আপনাদের পাশে কিছুটা হলে দাঁড়ানো। আপনি এই পরিবারগুলো কিছুটা হলেও আপনি 3,000 টাকা 2,500 টাকা আপনার সংসার ব্যয় করতে পারবেন। তাই আজকে আপনাদেরকে আমি বলতে চাই, আমরা প্রতিটা পরিবারের পাশে দাঁড়াতে চাই। এই টাকাই শুধু নয়, অনেক পরিবার আছেন আপনারা নিজেরাও রোজগার করেন স্বামীর সাথে, আপনারা কুটির শিল্পের কাজ করেন, আপনারা সেলাইয়ের কাজ করেন, আপনারা তাঁতের কাজ করেন, ব্যাটের কাজ করেন, পাটজাত দ্রব্য বানান আপনারা। এই কাজগুলো করতে গিয়ে নিজেরা স্বাবলম্বী হতে চান। এই স্বাবলম্বী হতে গিয়ে আপনারা যে কাজ করেন, অর্থনৈতিক দ্বন্দ্বতা থাকার কারণে আপনারা ভালোভাবে এই কাজগুলো করতে পারেন না। আমরা চাই সমবায় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে আমরা লোন দিতে, ছোট ছোট লোন অল্প সুদে, যাতে আপনারা ঘরে বসে আপনারা সেই চটের জিনিস, পাটের জিনিস, আপনারা সেলাইয়ের কাজগুলো করেন এবং আপনাদের পরিবারটা একটু ভালো চলতে পারে। আমরা প্রতিটা পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিধবা, আমি নাই, আমরা প্রতিটা বিধবা মায়ের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে আমরা একটা ভাড়া দিব প্রতি মাসে। অনেকে আছেন আপনাদের স্বামী আপনাদের সন্তানাদি নেই, কেউ নাই, একেবারে বৃদ্ধ, সন্তানরা দেখাশোনা করে না, খোঁজ খবর নেয় না। প্রত্যেকটা বয়স্ক মানুষকে আমরা বয়স্ক ভাতা দিতে চাই সরকারের পক্ষ থেকে। অনেকে এখানে আছেন পঙ্গু, বিকলাঙ্গ, যাদের কোনো চলাফেরা করতে পারে না, প্রত্যেককে আমরা এরকম মায়েরা যারা আছেন, মুরব্বীরা আছেন, প্রত্যেককে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদেরকে অঙ্গহানি ভাতা দিতে চাই সরকারের পক্ষ থেকে। তাই প্রতিটা মা বোনকে আমি বলতে চাই, এই সুবিধাগুলো আমরা আপনাদের পাশে দিতে চাই। অনেক বড়রা আছেন আপনারা লেখাপড়া করেন, দেখো খালেদা আজকে দুনিয়াতে নাই, ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করেন। বড়রা যারা লেখাপড়া করেন, খালেদা জিয়া যখন সরকার ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিল, আপনাদের খেয়াল আছে। এবার তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে যদি বিএনপি নির্বাচিত হয়, আল্লাহ যদি রহমত করে, আমরা প্রত্যেকটা বোনকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করবো, আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখি। তাই প্রত্যেকটা মা বোন আপনাদেরকে আমরা স্বাবলম্বী করতে চাই। এখানে অনেক বোনেরা আছেন যারা লেখাপড়া জানেন না, যারা লেখাপড়া করেছেন, যাদের যোগ্যতা অনুযায়ী আগামী নির্বাচনের পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা প্রত্যেকে সরকারি যে চাকরির সাকুলার হবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন চাকরির জন্য। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আমি চেষ্টা করবো আমার মা বোনদের যাতে বেশি সংখ্যক সরকারি চাকরি হয়, এ ব্যাপারে আমরা সহযোগিতা যতটুকু পারা যায়। কিন্তু আপনার মেধা এবং যোগ্যতা অনুযায়ী আপনাকে এই কাজগুলো করে আগাতে হবে। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনেকে শিক্ষার্থী আমার গার্মেন্টসে চাকরি করতে চান, অনেক কিছু করতে চান, ইনশাআল্লাহ আমি বলেছি আগে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। এই ভোরে আমরা একটি স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, একটা শিল্প নগরী গড়ে তুলবো, যাতে দেশি বিদেশি শিল্পপতিরা, ব্যবসায়ীরা এখানে এসে ইন্ডাস্ট্রি করতে পারে, ম্যানুফ্যাকচারিং করতে পারে, যাতে আমার এলাকার যুবকরা, আমার এলাকার মায়েরা, বোনেরা শিক্ষা দীক্ষা চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারে। আমি ভাত খাবো, আমি ভালো থাকবো, আমার
পাশের বাড়ির মানুষ ভালো থাকবে না, আমি এমপি হবো, আমি বড় কিছু হবো, আর আমার গরিব দুঃখের মানুষ কষ্টে থাকবে, আমি তার খোঁজ খবর রাখবো না। সব কিছুর মালিক আল্লাহ, করার মালিক আল্লাহ, কিন্তু আমি যদি আপনার পাশে না থাকি আমি কিসের প্রতিনিধি, আমি কিসের ভোট দিলাম, কিসের আমি জনগণের প্রতিনিধি? জনপ্রতিনিধি নামে কলঙ্ক হবে যদি আমরা জনগণ আপনাদের পাশে না থাকি। ইনশাআল্লাহ আমি প্রমাণ করে দিব জনপ্রতিনিধি কাকে বলে আমরা যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থটা শরীরটা সুস্থ রাখে, আপনাদের পাশে থেকে সুখে দুঃখে বিপদে বলে আমরা খাই না খাই, আমরা যা করতে পারি না করতে পারি, আমরা প্রত্যেকটা বিষয় জনগণের সামনে আমরা শেয়ার করবো। কিন্তু তাই নয়, আজকে আমি ঘরের পাশে বলতে চাই, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে প্রতিটা মাসে নির্ধারিত দুটি দিন থাকবে, ভৈরব এবং কুলিয়াচরে নির্ধারিত দিন থাকবে, প্রতিদিন জনগণ যাতে ওই নির্ধারিত দিনে রাজনৈতিক কোনো নেতা কর্মী আমার সাথে কথা বলার কোনো সুযোগ থাকবে না। উচিত শুধুমাত্র সাধারণ মানুষ জনগণ যারা আছে তারা তাদের দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, ওই দিন নির্ধারিত থাকবে, সমস্ত মানুষ জানবে যে কুলিয়াচর গৌরবের জন্য যদি শরীর যদি হতে পারে আল্লাহ কয়ে তার কবি জনগণের দৃষ্টি জনগণের দরবার হবে, সেই দরবারে সেখানে আপনারা আপনাদের সুখ দুঃখের কথা বলতে হবে। আমি চাই রাজনীতিতে একটু কাজকাল পরিবর্তন আনতে, মানুষের মধ্যে মানুষের হৃদয়ের যে কথাগুলো দুঃখগুলো আমরা সবসময় যাতে শুনতে পারি, তাহলে একজন রাজনীতিবিদ কখনো বিপদগামী হবে না, একজন রাজনীতিবিদ কখনো জনপ্রিয়তা হারাবে না। তাই সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা করি প্রিয় মা বোনেরা। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আগামী নির্বাচনে প্রত্যেকে আমার জন্য দোয়া করবে, বিশেষ করে মা বোনেরা আপনারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি এই কথাগুলো বললাম। এই যে সুবিধাগুলো কথা বললাম, আমরা ফ্যামিলি কার্ড দিব, পারিবারিক কার্ড দিব, টাকা দিব, আমরা বিনা বেতনে লেখাপড়া করাবো, আমরা বিভিন্ন ভাতা দিব, বয়স্ক ভাতা দিব, বিধবা ভাতা দিব, আমরা অঙ্গহানি ভাতা দিব। প্রত্যেকটা কাজ করতে হলে শুধুমাত্র তখনই সম্ভব যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। ঠিক আছে মা বোনেরা? তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করছি আগামী দিন আমরা সবাই ধরে করে ধান সৃষ্টি বিজয় করবো। এখন আমি আপনাদের কাছে আসি, এই যে আমি এই কথাগুলো বললাম, এত কিছু করবো, এই করবো সেই করবো, তারপরেও তো অনেক না বলা কথা আপনাদের মধ্যে থাকতে পারে। দীর্ঘদিন আপনারা পান নাই, আমাকেও পান নাই, আমি আপনার কাছে যেতে পারি নাই, নানাবিধ কারণে ষড়যন্ত্র, অত্যাচার, নির্যাতন করে। আজকে 17 বছরের এই সুন্দর পরিবেশ দেখে, আমার মা বোনকে দেখে আমি জানতে চাই কেমন ভৈরব আপনারা দেখতে চান, কেমন পঞ্চবটি দেখতে চান, কেমন ঘোরাগান্ধা দেখতে চান, কোন সমস্যা আছে কিনা, কোন বিষয় আছে কিনা যেগুলা যে আনন্দের পাইলে আমি জিজ্ঞেস করবো, এই কথাগুলো জানতে চাই। যদি কেউ বলতে চান হাত তুলে জায়গাতেই থাকবেন, আমাদের কর্মীরা চলে যাবে আপনাদের কাছে মাইক দিয়ে। কেউ কিছু বলতে চান আপনাদের সমস্যা অন্য কোনো দাবি দিয়ে, আমি আপনাদের হিন্দু সম্প্রদায়ের দাবির কথা জানি, মন্দির লাগবে ইনশাআল্লাহ, এই মন্দির হবে, আমি বলে দিলাম। যদি আমাকে বাচ্চা লেখা আল্লাহ আপনাদের মন্দিরটা করে দেবো, আল্লাহ বাঁচিয়ে রাখে। এছাড়াও আরো কারো কিছু কথা আছে আপনাদের বলতে পারেন, ব্যক্তিগত কথা বলেন না মুরব্বীরা, একটু সমষ্টিগত সার্বিক উন্নয়নের কোনো কষ্ট থাকে। আমি রাজনীতি থাকি আর না থাকি, আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, নেতা কর্মী, আমি কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। মাদককে আমি ভৈরব কুলিয়াচর থেকে দূরে সরাবো। প্রশাসনের কোনো লোক যদি থাকে তাদেরকে আমি সাথে নিব, তাদেরকে নিয়েই কাজটা করা বাংলা যদি আমাকে বাঁচায় রাখে। অবশ্যই মাদকের বিরুদ্ধে যুদ্ধ। তবে আপনাদের কাছে আমার একটা কথা আছে, আপনার সন্তান কোথায় যায়, কি করে, তার সাথে মিশে কোন সঙ্গে যায়, একটু খেয়াল রাখতে হবে। আর কারা কারা এই কাজগুলো করে আমরা কিন্তু সমাজে সবাই জানি, তাদেরকে আমরা বোঝাবো। আমি পরিষ্কার ভাষায় বলি, যারা এই কাজগুলো করেন, আপনাদের যদি কাজ লাগে, আপনার যদি কর্ম লাগে, চাকরি লাগে, ব্যবসা লাগে, আমাকে বলবেন। তবু মাদক দিয়ে আমার সমাজকে, আমার যুব সমাজকে ধ্বংস করতে আমি দেবো না, দেবো। তুমি কর দরকার কি, তুমি তোমার কথা বলো কেন? তুমি সাংবাদিক মানুষ, তুমি সারাদিন আমার সাথে কথা বলো, যারা কথা বলে তাদেরকে দাও। হ্যালো, যে আমরা হরিজন সম্প্রদায়ের, আমরা আজকে ভৈরব রেল স্টেশন কলোনিতে আমরা হরিজন কলোনি আছে। আপনার কাছে অনুরোধ, আমরা বিগত 16 বছর যাবৎ আমরা শ্রী শ্রী শ্যামাকালী পুজো করে আসছি। আমাদের অস্থায়ী মন্দির, আমাদের কোনো মন্দির নেই। আপনার কাছে অনুরোধ, আমরা আপনার জন্য আপনার যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবে চলবো, কিন্তু আপনি যদি নির্বাচিত হন আমরা আমাদের একটি মন্দির করে দেবেন। আপনার কাছে অনুরোধ এটাই আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ। মন্দির হরিজন সম্প্রদায়, ঠিক আছে, আমি এদিকে বলছি ওদিকে, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা থাকবো আপনাদের পাশে এবং মন্দির হবে।
আমি বলতে চাই যেভাবে বলে এভাবে চলবেন না। সত্য কথা বললে, ভালো কথা বললে চলবেন, অন্যায় বললে আমার সাথে চলার দরকার নাই, সঠিক কথা বললে চলবেন। আরো কেউ কিছু বলতে চান? না হলে আমরা আরো কিছু সময় আছে, আমরা অন্তরে যাবো। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই আমাদের মতো গরিব যারা আছে, ছেলে মেয়েদেরকে কষ্ট করে লেখাপড়া করায়, তাদের যোগ্যতা দেখে তাদেরকে একটা করে চাকরি দেওয়া হোক। ধন্যবাদ মাহবুব। আমি বলেছি ইনশাআল্লাহ চাকরির জন্য আমি এখানে শিল্প পাঠ করবো, যাতে মিনিমাম 20 থেকে 50টা ইন্ডাস্ট্রি হয় ঘুরবে। আমরা এখানে গ্যাস লাইনের সুবিধা আছে, এখানে আপনার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো, আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনারা আহম ভাই, আপনার তো শ্বশুর বাড়িতে অনেক দেয়া, আপনি দিদিও অনেক ভালো, আপনাকে আমরা ভালো বুঝি। কিন্তু তাতে একটা অনুরোধ, যাতে সাথে চিন্তাকারী যাতে না থাকে, আর আমরা গরিবেরা লাইন খেয়ে যাতে চাইতে পারি। আপনার জীবন ভালোভাবে তেমন ভালো পাইছি, আপনার কথা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। আপনাকে জানিছি, জয় বাংলা। ওকে, ঠিক আছে, মার কথা ঠিক আছে, মার কথা ঠিক আছে। যাই হোক, ধন্যবাদ। আরেকটা কথা বলি, গৌরব স্টেশনে চিন্তাই হয়। আপনারা জানেন গৌরব স্টেশনে চিন্তা হয়, ট্রেন ছাড়লে পরে কানের দুল নিয়ে যায় মেয়েদের, মোবাইল নিয়ে যায়, এরকম একটা পার্টি আছে। এই পার্টিকেও সাহায্য করতে হবে, সোজা করতে হবে, চিন্তা বন্ধ করতে হবে স্টেশনে। বলেন। এখানে অনেক মা বোনের আড্ডা আছে, এই এলাকায় গ্যাসের অনেক সংকট, সবাই যেন সরকারি গ্যাস পায় আর কি, সরকারি নতুন ভাবে পায় না। আর একটা হচ্ছে আপনি ফ্যামিলি কাপড়া, অনেক গরিব মানুষ আপনি 3 ওয়ার্ডের মধ্যে। আমি চাই আপনার কাপড়া আপনি কাজ করে বরাবর আপনার সবাই যেন প্রত্যেকে একটা করে কাজ পায়। জি, ধন্যবাদ। আসলে ভালো কথা বলেছেন। ফ্যামিলি কার্ড তো আসলে সমানভাবে সব ওয়ার্ডে যাবে না, অনেক ওয়ার্ড আছে স্বাবলম্বী, ভালো। অবশ্যই আমাদের পৌরসভার মধ্যে ঘোড়াকান্দা পঞ্চগড়িতে একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বেশি। আমরা অবশ্যই নেতৃবৃন্দকে খেয়াল রাখবো, যদি আল্লাহ সুযোগ দেয় আমরা এই এলাকায় যাতে একটু বেশি কার্ড আছে। ধন্যবাদ। ওকে, আমরা প্রশ্ন না নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ যাতে বিএনপি সরকার ক্ষমতা যায়, তারেক রহমান সাহেব আপনারা মিলে দেশ খুব ভালো পরিচালনা করেন। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাতার বিষয়ে আপনাদের সরকারের কি পরিকল্পনা আছে বলবেন? আপনাদের দৃষ্টি প্রতিবন্ধীদের এক অফিস নাই, আমরা দারিদ্র সীমার নিচে বাস করি, আমরা প্রতি মাসে মাসে টাকা দিয়ে অফিস রাখতে হয়। আশা করি আপনি ক্ষমতা গেলে আমাদের জন্য যদি একটা অফিসের ব্যবস্থা করেন, আপনার জন্য দোয়া করব। ধন্যবাদ। আসলে দৃষ্টি প্রতিবন্ধী অবশ্যই আমি আমার নেতার সাথে কথা বলবো, ইনশাল্লাহ যদি বিএনপি সরকারে আসে আমরা কথা বলে অবশ্যই সারা বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তারাও তো এই দেশের নাগরিক, আমরা আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবো। পার্সোনালি আমি আপনাদের সাথে বসবো, আল্লাহ বাঁচাইলে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু নাও থাকে সেটা যাতে হয়, সেটা যেমন কাজ করবো। ব্যক্তিগতভাবে আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। এক বোন গ্যাসের কথা